সব নেটিজেনই সিটিজেন, কিন্তু সব সিটিজেন কিন্তু নেটিজেন না। প্রিয় দর্শক, ডিবিসি নিউজের সাপ্তাহিক বিশেষ আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ হীরা। দর্শক, নেটিজেন ভার্সেস সিটিজেন প্রতি পর্বেই থাকবে দুটি করে বিষয় এবং দুটি বিষয়ে থাকবেন চারজন অতিথি, এবং চারজন অতিথির একজন থাকবেন, দুজন করে থাকবেন নেটিজেন এবং দুজন করে থাকবেন সিটিজেন, এবং এইভাবেই আমরা সাবজেক্টকে নিয়ে যাব শেষ পর্যন্ত। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একটি গুরুত্বপূর্ণ নাম। তিনি 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার অবনতি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমনের ঘটনাটি রাজনৈতিক, কূটনৈতিক এবং মানবিক দিক থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসার জন্য যাত্রা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সমর্থন নানা দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। এই আলোচনায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা, কাতারের সহায়তা এবং মধ্যপ্রাচ্যের সাথে তার পরিবারের সম্পর্ক বিশদভাবে বিশ্লেষণ করা হবে। দর্শক, প্রথম পর্বে যেমনটা আমরা সাজিয়েছি খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিতে লন্ডনে যাত্রা, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। সেই সঙ্গে আরও একটি বিষয় রয়েছে যেটি সীমান্তবর্তী যে ভারতের আগ্রাসী ভূমিকা, সেটি নিয়েও কথা বলতে চাই, এবং দুটি সাবজেক্টের চারজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হবেন। প্রথমেই আমরা বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিতে যাওয়ার যে টোটাল যে গল্প রয়েছে এবং পেছনে আমরা যেটা দেখলাম যাওয়ার পথটায় যে এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি গেলেন, সেই এয়ার অ্যাম্বুলেন্সের ঘটনা এবং কতটা সুবিধাজনক, কতটা অত্যাধুনিক ছিল এয়ার অ্যাম্বুলেন্স, সেই সব বিষয়, এবং সেখানে দীর্ঘ 7 বছর পর তার প্রথম সন্তান তারেক রহমানের সঙ্গে আবেগঘন আলিঙ্গন, সেটিও আমরা জানাবো বিহাইন্ড দ্য সিন, এবং তার চিকিৎসা ব্যবস্থা কেমন হবে সে নিয়ে কথা বলবো। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক এবং মানবিক সহায়তার অংশ হিসেবে খালেদা জিয়ার চিকিৎসার জন্য তার ব্যক্তিগত বহরের একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর গুরুতর শারীরিক অবস্থার কথা জানার পর এটি একটি সহানুভূতিশীল পদক্ষেপ হিসেবে গ্রহণ করা হয়েছে। এটি কেবল কূটনৈতিক সৌজন্যের নিদর্শন নয়, বরং ব্যক্তিগত পর্যায়ে খালেদা জিয়ার পরিবারের সঙ্গে মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতিফলন। খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত বিমানটি ছিল এয়ারবাস A319 মডেলের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। এটি কাতারের রাজপরিবারের বহরে অন্তর্ভুক্ত। রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স উন্নত মানের চিকিৎসা সরঞ্জাম এবং প্রশিক্ষিত মেডিকেল টিম থাকে। এয়ারবাস A319 সাধারণত উচ্চ পর্যায়ের ব্যক্তিদের পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এটির অভ্যন্তরীণ বিন্যাস এবং সজ্জা অত্যন্ত আরামদায়ক। এই বিমানে রোগীদের জন্য আইসিইউ সুবিধা, পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ ব্যবস্থা এবং দীর্ঘ ভ্রমণের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা রয়েছে। এয়ারবাস A319 মডেলের এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। এটি একটি এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হয় এবং এটি এয়ারবাস কোম্পানি কর্তৃক নির্মিত। এই বিমানের ফ্লাইট রেঞ্জ 6850 কিলোমিটার এবং এটি ঘন্টায় 830 কিলোমিটার গতিতে উঠতে সক্ষম। বিএনপির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা হয়। তার শাসনামলে বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজের সুযোগ পান, যা বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার শাসন আমলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বিনিয়োগ বাড়াতে এবং বাণিজ্য সম্প্রসারণে বিভিন্ন চুক্তি সম্পাদিত হয়। তার শাসন আমলে কাতার, সৌদি আরব এবং আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক আরও দৃঢ় হয়। বেগম খালেদা জিয়া 7 জানুয়ারি 2025 তারিখে কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা শুরু করেন। বিমানে তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক এবং পরিবারের সদস্যরা।
লন্ডনে পৌঁছে খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন। দীর্ঘদিন পর এই মা ছেলের সাক্ষাৎ তাদের পরিবারের নতুন শক্তি যোগায়। এটি শুধু ব্যক্তিগত পুনর্মিলনের দিক থেকে নয়, রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। লন্ডনের এই হাসপাতালটি আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল। সেখানে লিভার সিরোসিস, হৃদরোগ এবং অন্যান্য জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ দল রয়েছে। হাসপাতালটিতে আইসিইউ, হাই ডিপেন্ডেন্সি ইউনিট এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে। আন্তর্জাতিক রোগীদের জন্য বিশেষ সেবা এবং আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা হয়েছে। লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক কে? এই অধ্যাপক প্যাট্রিক কেনেডি। অধ্যাপক প্যাট্রিক কেনেডি লন্ডনের একজন স্বনামধন্য লিভার বিশেষজ্ঞ, যিনি লিভারের ভাইরাসজনিত রোগের চিকিৎসা ও গবেষণায় বিশ্বব্যাপী পরিচিত। তিনি ইউনিভার্সিটি কলেজ ডাবলিন ও লন্ডনে প্রশিক্ষণ নিয়ে বার্টস অ্যান্ড দ্য লন্ডন স্কুল অব মেডিসিনে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে যোগ দেন। অধ্যাপক কেনেডি ক্রনিক হেপাটাইটিস বি নিয়ে গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং এই বিষয়ে 200টির বেশি গবেষণাপত্র প্রকাশ করেছেন। দর্শক, বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন, নেটিজেন হিসেবে প্রথমে যুক্ত আছেন, আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন লন্ডন প্রেস ক্লাবের নির্বাহী সদস্য, তিনি মিডিয়া কনসালটেন্ট এবং সমসাময়িক এই বিষয়টি নিয়ে তার বেশ জানা। তিনি নেটিজেন হিসেবে আমাদেরকে অবশ্যই বিভিন্ন তথ্য দিবেন। তিনি জুবায়ের বাবু এবং সেই সঙ্গে আছেন বাংলাদেশের ড্যাবের সভাপতি এবং ডাক্তার হারুনুর রশিদ। তিনি সিটিজেন হিসেবে তার বিভিন্ন দিক এই বিষয়টি নিয়ে, যে বিষয়টি বেগম খালেদা জিয়ার চিকিৎসা, উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে ভর্তি এবং তার আগে পেছনে পরবর্তী সময়ের বিভিন্ন বিষয়গুলো তিনি তার পর্যবেক্ষণ থেকে তুলে ধরবেন। দুজনকে স্বাগত জানাই আজকের প্রথম পর্ব নেটিজেন ভার্সেস সিটিজেন ডিবিসির বিশেষ আয়োজনে। দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত। শুরু করতে চাই প্রথমে নেটিজেন জুবায়ের বাবু ভাই, আপনার কাছ থেকে জানতে চাই যে খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য এর আগেও বেশ কবার চেষ্টা করেছিলেন, সেই সময় সরকার তাকে অনুমতি দেননি। তার শারীরিক অবস্থার একসময় অবনতি হয়েছিল, সেটা একটা প্রসেসের মধ্যে তিনি ছিলেন। শেষ পর্যন্ত আমরা দেখলাম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো এবং সবচেয়ে যে বিষয়টি আরও বেশি আবেগঘন ছিল যে 7 বছর পর তারেক রহমান তার সন্তানের সঙ্গে, প্রথম সন্তানের সঙ্গে দেখা হবে, সেটা যেমন আবেগঘন এবং পাশাপাশি একটি বিষয় বাড়তি কৌতূহল বাড়িয়েছে যে কাতারের আমির তার বহরের যে বিশেষ অ্যাম্বুলেন্সটি খালেদা জিয়ার জন্য বহন করার জন্য পাঠিয়েছিলেন, সেই বিমানটি করেই গিয়েছিলেন। এই সব বিষয়গুলো আসলে নেট দুনিয়ায় নেটিজেনরা কিভাবে এই বিষয়গুলো সামনে আনছে? আপনি যথার্থই বলেছেন যে নেট দুনিয়া এটি তোলপাড় হয়েছে। আপনি জানেন যে আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশে আমরা জাতীয় ঐক্য বলতে যেটি বুঝি, যে অনেক বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু অনেক এক হতে পারি না। সেটা বিভাজনের একটা রাজনীতি বাংলাদেশের শুরু থেকেই ছিল এবং এই বিভাজনের রাজনীতিতে কিন্তু নেটিজেনও পড়েছে এবং নেটিজেনরাও কিন্তু এই ধরনের বিভাজনের রাজনীতিতে জড়িয়ে পড়েছে। এবং সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে বাংলাদেশে কিছু কিছু জায়গায় কখনো কখনো আমরা এক হয়েছি, যেমন ক্রিকেট একটি আমাদের জায়গা ছিল, সমস্ত নেটিজেন বলি, সিটিজেন বলি, সবাই কিন্তু আমরা ক্রিকেটে এক ছিলাম। আনন্দের বিষয় ছিল যে একজন বাংলাদেশের একজন নেত্রী, তিনি 3বারের প্রধানমন্ত্রী, তিনি বিদেশে যাচ্ছেন এবং তার জন্য একটি দেশের তাদের রয়্যাল ফ্যামিলি, আপনি জানেন তাদের নিজস্ব যে অ্যাম্বুলেন্সটি, এয়ার অ্যাম্বুলেন্স, যেটি একটি 5 স্টার এয়ার অ্যাম্বুলেন্স বলা যেতে পারে, খুবই সুসজ্জিত, ডাক্তার আছে, নার্স রয়েছে, সেই রকম একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ওনাকে নিয়ে আসা হয়েছে। এটার মধ্য দিয়ে আসলে জুবায়ের বাবু কি বার্তা দেয় যে খালেদা জিয়ার সঙ্গে মধ্যপ্রাচ্যের সম্পর্ক বা বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক, কি বার্তা দেয়? সেটি কি বিগত সময়ের সম্পর্কটাকেই এটাকে বিট করে, নাকি বর্তমান সময়ে মধ্যপ্রাচ্য একটা নতুন সম্পর্ক করতে যাচ্ছে সেটা বিট করে? না, দেখুন, এই বিষয়টি কিন্তু আমাদের নেটিজেনদের ভিতরে কিন্তু দুটো দিক আমি দেখেছি নেটিজেনদের ভিতরে। একটি হচ্ছে যে একজন সম্মানিত মানুষকে সম্মান করা এবং সারা বিশ্বে দেখেছে যে তাকে সম্মানিত মানুষকে আসলে আফটার ডে সবাই সম্মান করে। তো এই বিষয়টি যেমন উঠে এসছে, আরেকটি উঠে এসছে যে বিএনপির সাথে বা বিএনপি চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়ার সাথে যে সম্পর্কটি, মধ্যপ্রাচ্যের যে সম্পর্কটি, সেটি যেমন আগেও দৃঢ় ছিল, এখনো দৃঢ় আছে। এই দুটি বিষয় কিন্তু সেখানে উঠে আসছে নেটিজেনদের ভিতরে।
ওকে, আমরা একটু আমাদের আরও একজন অতিথি আছেন যিনি আমরা মনে করি সিটিজেন হিসেবেই তিনি বিষয়গুলো দেখবেন। ডাক্তার হারুনুর রশিদ, আপনি শুনছিলেন নেটিজেন হিসেবে যিনি বলছিলেন, আপনার কাছ থেকে জানতে চাইব খালেদা জিয়ার যে লন্ডন ক্লিনিকে ভর্তি হওয়ার মধ্য দিয়ে তার ট্রিটমেন্টটা শুরু হলো, আপনি যদি লন্ডন ক্লিনিকের তার ট্রিটমেন্টটা কেমন, মানে ওই প্রসঙ্গ ধরে যদি বলতেন, আমরা সিটিজেনদের মধ্যে আর কি আস্থাব্যঞ্জক কথা বলতে পারি বা তথ্য দিতে পারি। ধন্যবাদ ডিবিসি টেলিভিশনকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা জানেন যে বাংলাদেশে বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তার অসুস্থতাকে কেন্দ্র করে এক ধরনের অপরাজনীতি এবং প্রতিহিংসার রাজনীতি হয়েছে বাংলাদেশে। এবং বাংলাদেশে আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে 2018 সালে যখন তিনি একটি কোর্টের রায়ে, আমরা বলবো ক্যাঙ্গারু কোর্টের রায়ে, যখন ওনাকে শাস্তি দেওয়া হলো, উনি কিন্তু পায়ে হেঁটে আপনার কারাগারে গিয়েছিলেন, আপনাদের সবাই স্মরণ আছে। এবং তখন তিনি সুস্থ ছিলেন, যদিও তিনি অনেকগুলি ক্রনিক ডিজিজ যেগুলি আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হাইপারটেনশন, এই সমস্ত রোগগুলিতে উনি ভুগছিলেন। উনি সেই অবস্থায় গেলেন এবং দীর্ঘ 2 বছর সেই কারাগারে, আপনারা জানেন যে খুবই অসুস্থ একটা পরিবেশে তাকে রাখা হয়েছিল। এবং তাকে যখন পিজি হাসপাতালের প্রিজন সেলে আনা হলো, তখন এগুলো তো আমরা মোটামুটি জানি গণমাধ্যমে এসে। আমরা যদি এখনকার পরিস্থিতি আমাদের দর্শককে জানাতে পারি, যেটি বলছিলেন ক্রনিক রোগগুলোর আসলে ট্রিটমেন্টের জন্যই তো ওখানে গিয়েছেন, তো সেই জায়গায় স্পেশালাইজড হসপিটাল থেকে আমরা মানে কি ধরনের ট্রিটমেন্ট খালেদা জিয়ার জন্য ওয়েট করছে। আবার আমরা শুনেছি প্রয়োজনে তিনি যুক্তরাষ্ট্রেও যাবেন, মানে আসলে ট্রিটমেন্টের প্রকৃতিটা কেমন? তো সব মিলে যেটা আমি বলছিলাম যে আসলে এই 2018 থেকে 2024 ম্যাডামের বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের একটা চরম অবনতি হয়েছে, আপনারা জানেন। এবং যার কারণে উনি এবার কেয়ার হাসপাতালে প্রায় 5 থেকে 6 বার ভর্তি হয়েছিলেন। এবং প্রত্যেকবারই উনি জীবন কিন্তু ওনার সন্ধিক্ষণে ছিল। এবং আমরা বলবো যে মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ওনার উপরে আছে, দেশবাসীর দোয়া আছে, যার জন্য উনি এখন পর্যন্ত জীবিত আছেন। তো সেই অবস্থায় ওনাকে আমরা মানে জনগণের দোয়ায় এবং বিভিন্ন এই আপনার 24-এর এই বিপ্লবের পর ওনার এই কোর্ট স্বাধীন হওয়ার পরে ওনাকে মুক্তি দেওয়ার ফলে উনি সুচিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন। বর্তমান অবস্থায় যে লন্ডন ক্লিনিক নামে যে হাসপাতালটিতে উনি ভর্তি হয়েছেন, এটা দর্শকের জানার জন্য বলি, দ্যাট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড দ্য বেস্ট হসপিটাল ইন গ্রেট ব্রিটেন। ওইখানে রয়্যাল ফ্যামিলির আপনার যারা সদস্য তারা ওখানে চিকিৎসা নেন। সেই হিসাবে আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার সবচেয়ে ভালো যেখানে চিকিৎসা হবে সেখানে তিনি গিয়েছেন। তো আজকের যে তথ্য সেটা আমি ওনার চিকিৎসকদের সাথে আলাপ করেছি, তো ওনারা যেটা জানিয়েছেন যে ওনার ফার্দার চিকিৎসাটা কি হবে, কি হতে পারে, সেই ব্যাপারে একটা হাসপাতালে যাওয়ার পরে ওই হাসপাতালের যারা চিকিৎসক আছেন তারা ওনাকে অ্যাসেস করছেন, ওনার বর্তমান শারীরিক অবস্থা, ওনার বিগত দিনের যে চিকিৎসা ব্যবস্থা, এবং উনি বর্তমানে কি ঔষধগুলি খাচ্ছেন এবং কি চিকিৎসাধীন অবস্থায় আছেন, সেইগুলি সম্বন্ধে ওনার ব্যক্তিগত চিকিৎসকদের সাথে এবং হাসপাতালের যে ইনভেস্টিগেশন। আপনি কি এটা আমাদেরকে জানাতে পারেন যে এই জার্নির মধ্য দিয়ে তিনি যে শারীরিক কন্ডিশন নিয়ে গিয়েছিলেন তার বর্তমান অবস্থাটা কেমন? এই জায়গায় যেটা আমি বলবো যে আই শুড গিভ থ্যাঙ্কস টু আমির অফ কাতার, কারণ যে অ্যাম্বুলেন্সের মাধ্যমে, এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তিনি লন্ডন গিয়েছেন, দ্যাট ইজ অ্যাজ গুড অ্যাজ এন হসপিটাল। এবং একদম একটা আইসিইউ এনভায়রনমেন্টে উনি কিন্তু শিফটেড হয়েছেন টু লন্ডন। যার কারণে আমি যখন ওনার চিকিৎসকদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি, ওনার ব্যক্তিগত চিকিৎসক যারা ওনাকে অ্যাকম্পানি করেছেন, যে ম্যাডাম ওয়াজ ভেরি গুড এবং ভেরি মানে হ্যাপি লুকিং ছিল। এই পুরো জার্নিতে আর তেমন কোনো অসুবিধা হয় নাই।
উনি লন্ডন পর্যন্ত যখন পৌঁছেছেন উনি খুব ভালো ছিলেন শারীরিক অবস্থায়। ওকে, এখন ডক্টর ওনার হারুন রশিদ, একটু further থামাতে হচ্ছে, চিকিৎসা আমরা একটু নির্ভর নেটিজেনের করবে কাছে কিন্তু যেতে চাই। জি। জুবায়ের বাবু, যেমনটা শুনে আপনি যেটা পেলেন ডাক্তারি পদ্ধতি বা তার বেগম খালেদা জিয়ার চিকিৎসা পদ্ধতি কিভাবে এগোচ্ছে, কিন্তু আপনার কাছে একটু রাজনৈতিক আলাপ জানতে চাই যে এখন যেটি নেটিজেনদের দুনিয়ায় যেটি আলোচনা হচ্ছে সেইটা আপনার চোখে পড়েছে কিনা, বা আপনি অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে গবেষণা করেছেন কিনা। অনেকে বলছে যে বেগম খালেদা জিয়ার যাওয়া, পাশাপাশি রাজনৈতিকভাবে বাংলাদেশের যে দুই পরিবারের কথা বলা হয় কেউ না থাকা, সেটি আসলে কোনো বার্তা দেয় কিনা? জি, ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন যে সবসময় কিন্তু নেটিজেনদের ভিতরে নানান ধরনের মতামত আমরা লক্ষ্য করে থাকি, এবং সেখানে কিন্তু সেটা কিন্তু বাংলাদেশের রাজনীতির বাইরে নয়। কারণ আপনি জানেন যে আমরা নেটিজেনরা যেমন রাজনীতি দ্বারা প্রভাবিত, আবার নেটিজেন দ্বারাও কিন্তু বাংলাদেশের রাজনীতি প্রভাবিত। তো সুতরাং সেই জায়গাটি থেকে আমি বলবো যে পৃথিবীতে প্রায় আপনার 60 মিলিয়নের বেশি নেটিজেন রয়েছে। আপনি অবশ্যই বুঝতে পারছেন সেখানে যে এরকম এত বড় একটি সংখ্যক নেটিজেন, এবং তারা কিন্তু নানান ধরনের বার্তা সেখানে লিখেছেন। তবে আমি একটি অবাক হয়েছি যে আমি যেটি বলেছি আপনার জাতীয় ঐক্যমতের মতো বিষয়টি হয়েছে, যে ম্যাডামের সুস্বাস্থ্য নিয়ে সবাই কামনা করেছেন। তার ভিতরেও কিন্তু কিছু কিছু জায়গাতে কিন্তু নানান ধরনের কথা আসছে। তার ভিতরে একটি হচ্ছে যে -2 ফর্মুলা, আবার যেটি হচ্ছে যে ম্যাডাম যে চলে যাচ্ছেন সেটি একটি -2 ফর্মুলার একটি অংশ। তবে এই জায়গাটিতে কিন্তু সেটিকে দ্বিমত করেছেন বেশিরভাগ মানুষ। সেটিকে মানে ওয়ান কাইন্ড অফ মানে বলা যেতে পারে, সেটিকে আবার প্রোটেক্ট করেছেন অনেকে, এই বলে যে আসলে একজনের যাওয়াটা ছিল পালিয়ে যাওয়া বাংলাদেশ থেকে, আর বেগম খালেদা জিয়ার যাওয়াটা হচ্ছে চিকিৎসার জন্য যাওয়া। সুতরাং এই দুটি যাওয়ার মধ্যে আসলে একসাথে করে দেখার কোনো সুযোগ নেই, এবং এই বিষয়টি কিন্তু নেটিজেনদের ভিতরে কিন্তু নানান ধরনের আলোচনা হয়ে গেছে। আরেকটি ওকে, বিষয় আমরা যেটি একটু হয়েছে ডাক্তার হারুন রশিদের কাছে জানতে চাই একই প্রসঙ্গে, যেমনটা বলছিলেন নেটিজেন হিসেবে জুবায়ের বাবু, আমি একটু ডাক্তার হারুন রশিদ আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই যে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে অর্থাৎ চিকিৎসা যাওয়ার মধ্য দিয়ে যে রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে যে দুই পরিবারের একটা শূন্যতা, যেটা অনেক সময় অনেক কিছু মিন করছে, সেটি আসলে সিটিজেনরা কি এই বিষয়ে শঙ্কিত? ধন্যবাদ। আসলে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুইজনের এই অগাস্ট বিপ্লবের পরে যে আপনার একটা বিরাট পার্থক্য রচিত হয়ে গেছে। আপনার শেখ হাসিনা অগাস্ট বিপ্লবের পরে আপনার দেশ থেকে আপনার পালিয়ে গিয়েছেন, আর অগাস্ট বিপ্লবের পরে বেগম খালেদা জিয়া, যিনি জেলখানায় অন্তরীণ ছিলেন, যিনি অবিচারের মাধ্যমে আপনার শাস্তি প্রাপ্ত ছিলেন, তাকে যখন আপনার আমাদের হাইকোর্ট মুক্ত হলো 5ই অগস্টের পরে, সেই কোর্টে বিচারের মাধ্যমে উনি মুক্ত হয়ে কিন্তু বিদেশি মেহমান হিসাবে বিদেশের আমিরাতের মতো একটা রাষ্ট্রের আপনার এয়ার অ্যাম্বুলেন্সের, রাষ্ট্রীয় এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে কাতার রাষ্ট্রের কাতার রাষ্ট্রের আপনার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সর্বোচ্চ সম্মান প্রাপ্ত হয়ে এবং বাংলাদেশের জনমানুষের ভালোবাসা নিয়ে কিন্তু তিনি বাইরে গিয়েছেন। না, কিন্তু প্রশ্ন হলো যে দুটি প্রধান যেটি পরিবার, যদি বলি বাংলাদেশের রাজনীতিতে দুটি প্রধান দল, সেই রাজনৈতিক দলের যারা সর্বোচ্চ নেতা তারা এই মুহূর্তে কেউ বাংলাদেশে নেই। একটা তো 5ই অর্থাৎ জুলাই বিপ্লবের কারণেই এখান থেকে চলে গেছেন বা পালিয়ে গেছেন, আর আরেকজন যারা সসম্মানে তিনি চিকিৎসার জন্য গেলেন। তো এই শূন্যতায় আপনারা সিটিজেন হিসেবে শঙ্কিত কিনা? আমি তো বিন্দুমাত্র শঙ্কিত, কারণ আসলে দল, প্রত্যেকটা দলেরই ভিত্তি হলো কিন্তু তৃণমূল পর্যায়ে তাদের যে আপনার সমর্থক এবং তাদের যে আপনার দলীয় কর্মী। কাজেই এই দলগুলির, বিশেষ করে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার লক্ষ লক্ষ কোটি কোটি আপনার সমর্থক বাংলাদেশে বিদ্যমান। তাদের নেতৃবৃন্দ হয়তো এই মুহূর্তে শীর্ষ নেতৃবৃন্দ দেশে নাই, কিন্তু তারপরের যারা নেতৃবৃন্দ তারা বাংলাদেশে আছেন। They are leading the party like এবং বর্তমান যুগে আপনার কি বলে যে যেখানে আপনার স্কাইপ বলেন, যেখানে আপনার যে ইলেকট্রনিক যে ব্যবস্থা আছে, দুনিয়ার যে কোনো জায়গায় থাকুক, উই অলওয়েজ রিমেইন কানেক্টেড। কাজেই আমার মনে এখানে শঙ্কার কোনো কারণ আমি দেখি না। বরঞ্চ যারা সিটিজেন হিসেবে বাংলাদেশের রাজনীতিতে ফেরার যে কায়দা,
ডাক্তার হারুন রশিদ যদি জি। বলতেন একজন সিটিজেন হিসেবে আপনি আসলে কি প্রত্যাশা করছেন? ধরুন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বেশ তার সময় লাগবে, তার উন্নত চিকিৎসা প্রয়োজনে তিনি আরও অন্য কোনো দেশে যাবেন, তার ওমরা করার কথা রয়েছে। তা এর পাশাপাশি যে মানে সাধারণ মানুষের যে কৌতূহল যে কবে ফিরবেন তারেক রহমান, আপনি সিটিজেন হিসেবে রাজনীতিক পর্যবেক্ষক বা একটা রাজনৈতিক দলের বড় একটা অংশ আপনি যেহেতু আছেন, সেই জায়গায় আপনার প্রত্যাশা কবে ফিরছেন তারেক রহমান? না, আমি তো প্রত্যাশা করি যে প্রতি মুহূর্তে যে জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসুক, কিন্তু বর্তমান বাংলাদেশের যে অবস্থা এবং ওনার যে মামলাগুলির যে চলমান অবস্থা আমরা জানি, ওনার বিরুদ্ধে যতগুলি মামলা দেওয়া হয়েছিল, অসংখ্য মামলায় উনি জামিন পেয়েছেন, অসংখ্য মামলাতে খালাসপ্রাপ্ত হয়েছেন। তারপরেও আমি ভেরি রিসেন্টলি জানি যে ওনার প্রায় 28টা মামলা এখনো আপনার আপনার বিচারাধীন আছে, এবং যেগুলিতে উনি কোনোটায় সাজাপ্রাপ্ত, কোনোটায় সাজাপ্রাপ্তের পর্যায়ে আছেন। এবং সেই সময়কার যে কোর্ট, সেইগুলি আপনার ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়েছিল, সেগুলির প্রসেস এন্ড প্রসিডিওর কিন্তু চলছে। আমার যতদূর ধারণা যে এই মামলাগুলিতে সম্পূর্ণ মুক্ত হওয়ার পরেই উনি বাংলাদেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ, এবং এটা অতি সত্তরই এই ঘটনাটি ঘটবে বলে আমি অবশ্যই তাই। আমরা একেবারে আপনার এই সাবজেক্টের বিপরীতে আলোচনাটা শেষ করতে চাই। ডাক্তার হারুন রশিদ পাশে যিনি আরও একজন যে অতিথি আছেন নেটিজেন হিসেবে, জুবায়ের বাবু, আপনার কাছে প্রশ্ন রেখে শেষ করতে চাই। আপনি এই বিষয়টি যদি বলতেন যে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার সাথে পাশাপাশি যেটি প্রত্যাশা যে তারেক রহমান কবে ফিরবেন, একটা বিষয় কার্যকর হয়েছে উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া ভর্তি আছেন, পাশাপাশি তারেক রহমান কবে ফিরবেন, এটি নেট দুনিয়ায় কৌতূহলী মানুষের তো কম নেই, সেই জায়গায় কি ঘোরাফেরা করছে? জি, ধন্যবাদ। বিষয়টা হচ্ছে কি, দেখুন, তারেক রহমান যেদিন 5ই আগস্টের পরপরই কিন্তু সবাই ধারণা ছিল যে তারেক রহমান দ্রুত বাংলাদেশে ফিরবেন। তো নেট দুনিয়ায় যেটি হয়েছে সেটি হচ্ছে যে আমি দুটো বিষয় এখানে আলোচনা করতে চাই। একটি হচ্ছে যে নেট দুনিয়ায় কিন্তু একটি কথা বারবার উচ্চারিত হয়েছে, সেটি হচ্ছে যে তারেক রহমানের নিরাপত্তা। বাংলাদেশ কি তারেক রহমানের নিরাপত্তা দিতে পারবে কিনা? যে ধরনের সিচুয়েশন ছিল আপনি জানেন, বাংলাদেশের অবস্থা, নিরাপত্তার অবস্থা, বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী ভেঙে পড়েছে। এইরকম সিচুয়েশন কিন্তু বাংলাদেশে অতীতে কখনোই হয়নি যে আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি ভেঙে পড়েছে। এবং পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে, দেখুন, উনি কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল, সুতরাং আইনগতভাবে লড়াই করেই কিন্তু উনি বাংলাদেশে যেতে চান। সুতরাং সেই দিক থেকে কিন্তু উনি তো চাইলে পারতেনই যে সমস্ত মামলাগুলো আসলে স্কোয়াশ আউট করে উনি বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারতেন, কিন্তু উনি কিন্তু সেটি করেননি। নেট দুনিয়ায় যেটি আমরা দেখলাম যে এই বিষয়টি, নিরাপত্তার বিষয়টি সবচেয়ে আগে এসছে। দ্বিতীয় জিনিসটি যেটি আসছে, নেট দুনিয়ায় প্রায় সবাই একই মতামত, একই ধরনের মন্তব্য করেছে, সেটা হচ্ছে যে মামলাগুলো অবশ্যই সেটি আইনগতভাবে যতদিন প্রয়োজন ততদিন নেওয়া। আর এরই ভিতরে যে ঘটনাটি বর্তমানে আসছে সেটি হচ্ছে যে আপনি দেখুন, তারেক রহমানের বেগম খালেদা জিয়া ইংল্যান্ডে আসছেন চিকিৎসার জন্য, এবং বেগম খালেদা জিয়া কিন্তু তারেক রহমানের নেত্রী শুধু নন, তিনি কিন্তু তার মা। সুতরাং মা হিসাবে মা আসছেন, মায়ের একটি দায়িত্ববোধ রয়েছে, পুত্রের সন্তানের একটি দায়িত্ব রয়েছে তার মায়ের সুচিকিৎসা করানোর। সুতরাং এই সুচিকিৎসা করানোর জন্য যতদিন থাকা প্রয়োজন, যতদিন রাখা প্রয়োজন, সেটি হয়তো করবেন। সেই কথাটি কিন্তু বারবার নেট দুনিয়ায় বিভিন্ন জায়গায় কিন্তু আলোচনা হয়েছে বিষয়গুলো। তবে আমার মতে যেটি হচ্ছে যে, আমি ব্যক্তিগতভাবে যদি আমি মত দিই, সেটি হচ্ছে যে আমার মতে যে দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে অবশ্যই ওনার নিরাপত্তার বিষয়টি বাংলাদেশে এটি দেখতে হবে। পাশাপাশি যেহেতু আপনি জানেন যে বেগম খালেদা জিয়া সিরিয়াসলি অসুস্থ, এই অসুস্থতা নিয়েও কিন্তু নেট দুনিয়া আরেকটি কথা প্রচলিত আছে, সেটি হচ্ছে যে বিগত সরকারের আমলে ওনাকে যখন কারাগারে রাখা হয়েছে, সেখানে আসলে তারা কোনো পয়জন ব্যবহার করেছে কিনা ওষুধের মাধ্যমে কিংবা খাদ্যের মাধ্যমে, এই বিষয়টি কিন্তু বারবার উঠে আসছে। কারণ এত দ্রুত যিনি আমার যে সহ আলোচক তিনি বললেন কিন্তু কথাটা, উনি হেঁটে জেলে গেলেন, কিন্তু উনি যখন জেল থেকে বেরোলেন উনি কিন্তু হাঁটতে পারছেন না, এবং ওনার যে শারীরিক সিচুয়েশনটা হলো, এই এত সিরিয়াস কেন, এত খারাপ হলো 2 বছরের ভিতরে। সুতরাং এই জিনিসটি কিন্তু বারবার নেট দুনিয়ায় কিন্তু বিভিন্নভাবে এই কথাটি আসছে যে আপনার এই কারাগারে যখন উনি ছিলেন, শুধু
চিকিৎসা বঞ্চিতই নয়, ওনাকে অন্য কোনো উপায়ে কোনো কিছু করা হয়েছে কিনা। সুতরাং আমরা অবশ্যই মনে তাই। এই করি এখন বিষয়টি নিয়ে আসলে আমরা আরো অবশ্যই বিভিন্ন দিক থেকে আমরা দেখার চেষ্টা করব। বিশেষ করে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা সবসময় আমাদের দেশের গণমাধ্যম ফলো করবে, নেট দুনিয়া বিষয়টি নিয়ে কৌতূহলী চোখ রাখবে। পাশাপাশি যেটি বলছিলেন যে বেগম খালেদা জিয়ার বড় সন্তান হিসেবে একদিকে তার নেতৃত্ব, আর সবচেয়ে বড় পরিচয় তার মায়ের উন্নত চিকিৎসায় তিনি পাশে থাকবেন, তার চিকিৎসার একটা উন্নতি দেখেই কিন্তু তিনি সিদ্ধান্ত নেবেন, এবং তার আশাটাও এই জাতি কিন্তু চেয়ে আছে। দুজনকে অসংখ্য ধন্যবাদ, ডাক্তার হারুনুর রশিদ এবং জুবায়ের বাবু, যিনি লন্ডন থেকে যুক্ত হয়েছিলেন। দুজনকেই এই পর্বে আমাদের সঙ্গে আলোচক হিসেবে যুক্ত ছিলেন। দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। ভারতের সীমান্ত নীতি ও কার্যকলাপ দীর্ঘদিন ধরে প্রশ্নবিদ্ধ। প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক স্থিতিশীল করার চেয়ে তা আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে সীমান্তে তাদের আগ্রাসী কার্যকলাপের মাধ্যমে। বিশেষ করে বাংলাদেশের সাথে ভারতের আচরণ এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে বিতর্ক চলমান। ভারত একটি বৃহৎ দেশ, যার সীমান্ত সংযোগ রয়েছে 7টি প্রতিবেশী দেশের সঙ্গে। এই দেশগুলো হলো বাংলাদেশ, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, মিয়ানমার এবং আফগানিস্তান। প্রতিটি দেশের সঙ্গে ভারতের সীমান্তের দৈর্ঘ্য ভিন্ন এবং এটি ঐতিহাসিক, ভৌগোলিক এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভারত সীমান্ত পৃথিবীর 5ম দীর্ঘতম স্থল সীমান্ত, যার দৈর্ঘ্য 4096 কিলোমিটার। পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত 3300 কিলোমিটার দীর্ঘ এবং এটি কাশ্মীর সহ বিভিন্ন ইস্যুতে উত্তেজনা ও সংঘাতের কেন্দ্রবিন্দু। চীনের সঙ্গে ভারতের সীমান্তের দৈর্ঘ্য 3488 কিলোমিটার, যা লাদাখ ও অরুণাচল প্রদেশে সীমান্ত বিরোধের কারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নেপালের সঙ্গে 1800 কিলোমিটার এবং ভুটানের সঙ্গে 670 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা সাধারণত শান্ত থাকে। মিয়ানমারের সঙ্গে 1680 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের, যা মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের কারণে মাঝে মাঝে নিরাপত্তার চ্যালেঞ্জ তৈরি করে। আফগানিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত দৈর্ঘ্য সবচেয়ে কম, মাত্র 106 কিলোমিটার। বাংলাদেশ ভারত সীমান্ত তুলনামূলকভাবে শান্তিপূর্ণ হলেও এখানে কিছু উল্লেখযোগ্য সমস্যা রয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের উপর অত্যাচার ও হত্যার অভিযোগ প্রায়ই ওঠে। সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ এই অঞ্চলের প্রধান সমস্যা। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেক দিক থেকে মিশ্র। একদিকে রয়েছে বন্ধুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক, অন্যদিকে রয়েছে সীমান্ত সংঘাত এবং হত্যাকাণ্ড। বিএসএফ বাংলাদেশ সীমান্তে তাদের অত্যাচার ও বেআইনি কার্যকলাপের জন্য কুখ্যাত। মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক অসংখ্য বাংলাদেশি হত্যা করা হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক সীমানা আইন অনুযায়ী কোনো দেশের সীমান্তে অনুপ্রবেশকারীদের হত্যা করার অধিকার নেই, তবু বিএসএফ নিয়মিতভাবে এই আইন লঙ্ঘন করে থাকে। সীমান্তে চোরাচালান বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে গরু পাচার, মাদক এবং অন্যান্য সামগ্রীর অবৈধ বাণিজ্য। এই পরিস্থিতি দুই দেশের সরকারের যৌথ উদ্যোগ ছাড়া সমাধান সম্ভব নয়। যদিও দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নত হয়েছে, সীমান্ত পরিস্থিতি এবং বিএসএফের আচরণ এই সম্পর্ককে নষ্ট করে। 15 ও 16 এপ্রিল এবং 19 এপ্রিল পদুয়া সীমান্তে বিএসএফের সাথে সশস্ত্র সংঘর্ষে বিজয়ী হয় সেই সময়ের বিডিআর। পাদুয়ার বিএসএফ দীর্ঘদিন ধরে অবৈধ কার্যকলাপ চালাচ্ছিল এবং অবৈধভাবে রাস্তা নির্মাণের চেষ্টা করছিল, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন ছিল। বাংলাদেশ বারবার নিষেধ সত্ত্বেও বিএসএফ কাজ চালাতে থাকে, ফলে বিডিআর পাদুয়া দখল করে। এর 2 দিন পর বাংলাদেশি আধা সামরিক বাহিনী পাদুয়া গ্রামে আক্রমণ করে এবং বিএসএফের চৌকিতে ঘিরে ধরে। পরবর্তীতে গোলাগুলির মধ্যে উভয় পক্ষ আলোচনা শুরু করে এবং কোনো রক্তপাত ছাড়াই পরিস্থিতি শান্ত হয়। কয়েকদিন পর ভারতীয় বাহিনী প্রতিশোধ নিতে বাংলাদেশি ভূখণ্ডে অনুপ্রবেশ করে, যেখানে 11 জন বাংলাদেশি সীমান্তরক্ষী তাদের প্রতিহত করে। এই সংঘর্ষে 16 ভারতীয় সৈন্য এবং 3 বাংলাদেশি রক্ষী সহ মোট 21 জন নিহত হয়। 21 এপ্রিল অস্ত্র সমর্পণের মাধ্যমে সংঘর্ষ শেষ হয়। গত 8 জানুয়ারি নওগাঁর ধামইর
বালুরঘাট উপজেলার বস্তাবর সীমান্তে বিএসএফের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে, যা আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন ছিল। বিজেপির বাধায় বিএসএফ কাজ বন্ধ করে পিছু হটে। সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও সন্ধ্যা 6টায় পরিস্থিতি শান্ত ছিল। ওই এলাকায় প্রায় 600 গজ জায়গায় দুই দেশের কোনো বেড়া ছিল না এবং বিএসএফ এর আইনের বিরুদ্ধে এসে কাঁটাতার নির্মাণ করতে চেষ্টা করেছিল। বিজেপি সদস্যরা বাধা দেওয়ার পর বিএসএফ ফিরে যায়। বিজেপি বিষয়টি নিয়ে প্রতিবাদ জানায় এবং দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজেপি টহল বাড়িয়েছে। ভারতের উচিত তার সীমান্ত নীতিতে বড় ধরনের পরিবর্তন আনা। বিএসএফকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে এবং সীমান্ত এলাকায় মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে। প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে হবে। সীমান্তের চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের মতো প্রতিবেশী দেশের সাথে পারস্পরিক আস্থা এবং সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে হবে। দর্শক, এ পর্যায়ে আমরা এই বাংলাদেশি সীমান্তে ভারতীয়দের আগ্রাসন সেই বিষয়টি নিয়ে আমাদের দুজন অতিথি যুক্ত হয়েছেন এবং আমরা দুজন অতিথিকে পরিচয় করে দিব। একজন নেটিজেন হিসেবে আমরা আশা করব এবং একজন সিটিজেন হিসেবে আমাদের সঙ্গে এই বিষয়গুলো তুলে ধরবেন। আমাদের নেটিজেন হিসেবে আমরা আশা করব মারুফ বরকত, তিনি অ্যাক্টিভিস্ট হিসেবেই আমরা এই বিষয়গুলোতে দেখতে পাই। পাশাপাশি আরও একজন অতিথি এহসান মাহমুদ, সাংবাদিক হিসেবে সিটিজেন পার্টটা তুলে ধরবেন। এই ভারতীয়দের যে আগ্রাসন বাংলাদেশের সীমান্তে সেই বিষয়গুলো নিয়েই তারা দুজন কথা বলবেন। আমি শুরুতেই চাইব নেটিজেন হিসেবে মারুফ বরকতকে তার জায়গা থেকে বিষয়টি, বিশেষ করে আমরা যদি ঘটনা উল্লেখ করি 8 জানুয়ারি যে ঘটনা ঘটলো, সেখানে আমরা এরকম ফুটেজও দেখেছি যে বাংলাদেশি যারা সিভিল যারা পিপুল রয়েছেন তারা কিন্তু বাংলাদেশের এই সীমান্তরক্ষীদের মানে শক্তি বাড়ানোর জন্য কাউকে কাউকে ধার দিতেও দেখেছি। মানে বিষয়টা আসলে কোন জায়গা থেকে কতটুকু উদ্বেগ এবং কোন জায়গাটা আমলে নেওয়ার মতো একটু যদি বলতেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি যে শব্দটা ব্যবহার করলেন আগ্রাসন, এটাই হচ্ছে আমাদের মূল ফোকাসের জায়গা, যে আমরা আমাদের জীবনযাত্রায় সমস্ত কিছুতে আমরা আমাদের প্রতিবেশী দেশ ভারতের আগ্রাসনটা দেখি, ভাষায় দেখি, মিডিয়াতে দেখি, মানে তাদের যে সমস্ত নিউজ চ্যানেল বা অন্যান্য সেই জায়গায় দেখি। এবং এই আগ্রাসনের সবচাইতে মূর্ত, সবচাইতে প্রকাশিত রূপটা হচ্ছে আমাদের সীমান্তে। 2000 সালের পর থেকে গত 24 বছরে আমাদের যেটুকু তথ্য আমাদের হাতে আছে, একটা বেসরকারি সংস্থা তাদের তথ্যে উল্লেখ করেছেন যে প্রায় 1236 জনকে গুলি করে মেরে ফেলার তথ্য আমরা পাই। বিশেষ করে 8 জানুয়ারি আমরা দেখেছি সুনামগঞ্জের সীমান্তে সাইদুল আলম নামে একজনকে সীমান্তরক্ষী বাহিনী গুলি করেছে। আরো একটা ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের বর্ডার গার্ডের সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ তারাও কিন্তু তাদের নিজস্ব অস্ত্র, এমনকি দা আমি দেখেছি, সেগুলো নিয়ে তারা পাহারা দিচ্ছে সরিষা ক্ষেতের ভেতরে। এই ধরনের একটা ছবি আমরা ফেসবুকে শেয়ার হতে দেখছি। এটার তাৎপর্যটা হচ্ছে আমরা জনগণের জায়গা থেকে যখন এটাকে মাটি রক্ষা করার একটা বিষয় হিসেবে দেখি, কারণ ওইখানে যারা অংশ নিয়েছিলেন তাদের 2-1 জন কিন্তু এই কথাটা উল্লেখ করেছেন, এই শব্দটি, যে এই মাটি আমাদেরকে রক্ষা করতে হবে। এই জায়গা থেকেই আমরা আসলে দেখি। একদিকে ভারতের আগ্রাসী রূপ, আগ্রাসন, এবং অন্যদিকে আমাদের জনগণের, বাংলাদেশের জনগণের মাটি রক্ষা করার সংকল্প। আমরা একটু জানতে চাই যে এই রকম অবস্থা তৈরি হয় কেন? আমরা যে বলি আমাদের চারদিকেই তো ভারতের সীমান্ত, আমরা বলি বন্ধুপ্রতিম ভারত বা বন্ধুপ্রতিম সম্পর্কের দুই রাষ্ট্র, আমাদের একটা ঐতিহাসিক একটা সম্পর্ক রয়েছে, আমাদের ভাষার দিক দিয়ে মিল রয়েছে, আকার আকৃতি চেহারা সব দিক দিয়ে মিল রয়েছে, কিন্তু আমাদের সম্পর্কটার জায়গায় আগ্রাসী শব্দটা ব্যবহার করতে হচ্ছে। মানে ভারতের আসলে এটা করে মানে ভারতের স্বার্থটা কি? মানে ভারত কি চায়? ভারত কি চায় সেটা ভারতের কোনো ল্যাঙ্গুয়েজে আমরা এখন পর্যন্ত দেখিনি যে তারা আসলে কি চায়। কিন্তু আপনি যদি এখন লক্ষ্য করেন দক্ষিণ এশিয়ায় কোন দেশটির সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক আছে? কোন দেশের সঙ্গে নেই কিন্তু। পাকিস্তান বলেন, নেপাল বলেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এমনকি মালদ্বীপ, কোন দেশের সঙ্গে ভারতের কোনো সুসম্পর্ক নেই। বিশেষ করে মানে আমরা যারা ভারতকে ঘিরে আছি, দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র আফগানিস্তান ভারতের সঙ্গে কোনো সীমানা ব্যবহার করে না।
কিন্তু বাকি যারা সীমানা ব্যবহার করে তাদের প্রত্যেকের সঙ্গেই ভারতের একটা সংঘাত আছে। আমার কাছে মনে হয় যে এটা ক্ষমতা প্রদর্শনের একটা অ্যাটিটিউড হতে পারে, যে আমি ক্ষমতাবান, তোমরা আমার কাছে নতজানু থাকো, মানে আমরা এই বাইটা। বিষয়টা হতে পারে। এছাড়া আমি তো আসলে অন্য কোনো কারণ দেখি না একটু তাদের আমরা সমস্ত সিটিজেন হিসেবে ক্ষেত্রেই। যাকে আমরা তার অ্যাঙ্গেল থেকে জানতে চাই, যেটি এহসান মাহমুদ, সাংবাদিক। আপনি মানে সীমান্তবর্তী এলাকায় সাংবাদিক হিসেবে সম্ভবত আপনার সঙ্গে অনেকের, আমাদের সীমান্তের মানুষগুলোর সঙ্গে কথা হয়, সীমান্ত রক্ষীদের সঙ্গে আপনার কথা হওয়ার সুযোগ হয়েছে। মানে এক্স্যাক্টলি ভারত কি কায়দায় আমাদের নিরীহ যে প্রাণ, আমাদের এই অঞ্চলের মানুষকে প্রাণ দিতে হয় গুলি করে, মানে কি কায়দা, মানে এখানে কিছু বিষয় তুলে ধরা হয় যে সীমান্তে চোরাচালান, সীমান্তে অন্য কোনো বাণিজ্য যেটি অবৈধ বাণিজ্য, সেটি উল্লেখ করে তারা এই ধরনের কর্মকাণ্ড করে থাকে বলে আমরা ধারণা করি। আচ্ছা, ধন্যবাদ। আমার যেটা মনে হয়, বাংলাদেশ ভারতের যে সীমান্তের যেই ব্যাপারটা একটু আগে মারুফ ভাই যেটা বলছিলেন, দেখেন বাংলাদেশ ভারতের, আমরা বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী হচ্ছে কি ভারত, কিন্তু বাংলাদেশের সাথে ভারতের তো কোনো যুদ্ধ অবস্থা নেই এখন। কিন্তু খেয়াল করলে দেখা যাবে যে মানে প্রায় প্রতিদিনই বাংলাদেশ সীমান্তের কোনো না কোথাও মানে একজন দুজন বাংলাদেশির মৃত্যুর খবর আমরা পাই। মানে আমার ধারণা যে যুদ্ধ অবস্থা ছাড়া কোনো সীমান্তে এরকম অকাতরে মানুষ মারার ঘটনা, মানে প্রাণহানির ঘটনা সম্ভবত বাংলাদেশ ভারত ভারত সীমান্তে ঘটে থাকে। এটা হলো একটা বিষয়। এখন এই হত্যাগুলোকে, এই খুনগুলোকে তারা জায়েজ করে কি উপায়ে? যে হচ্ছে এখানে অবৈধ চোরাচাকারবারীদের কে হত্যা করা হয়েছে। সেই চোরাচাকারবারী কারা থাকে? সীমান্তে অবৈধ গরু পাচারকারী, সোনা পাচারকারী, এরকম সীমান্তে থেকে ওপার থেকে যে পানামার ফলে। এখন একটা বিষয় লক্ষ্য করার বিষয় হচ্ছে, যদি চোরা কারবারি যদি থাকে তাহলে তো দুই পক্ষই থাকবে। বাংলাদেশ সীমান্তেও যেমন থাকবে, ভারতীয় সীমান্তেও এরকম থাকবে। তো ভারতীয় সীমান্ত এক্স্যাক্টলি। রক্ষী বাহিনী কি শুধু কেবল বাংলাদেশি সীমান্ত রক্ষী বাহিনীকে, গরু চোরদেরকেই শুধু গুলি করবে? যে সীমান্ত যদি তার চোরা কারবারি বন্ধ করাই যদি তাদের উদ্দেশ্য থাকে, তাহলে তো ভারতে অবস্থানরত ভারতীয় নাগরিকদেরও তো তাদের ওই যে বন্দুকের রাইফেলের নিশানা হওয়া উচিত। যদিও আমি যে কোনো হত্যার বিপক্ষে, কিন্তু আমি এই জন্য বলছি যে শুধুমাত্র কেন বাংলাদেশি নাগরিকরাই কেন চোরা কারবারি হিসেবে মারা পড়বে, এটা হলো একটা বিষয়। এবং আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশ এই ভারত সম্পর্কের পেছনটা এখন থেকেই, এখন গত কয়েক বছর যাবত, বিগত অন্তত আমরা 3-4 বছর যাবত, বিশেষ করে 18 নির্বাচনের পরে কিংবা 2014 সালের বাংলাদেশের নির্বাচনে ভারতীয় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপের পর থেকে আমরা সেটা সবাই জানি। আমরা তখন আমরা বলে থাকি বাংলাদেশের ব্যাপারে নগ্ন হস্তক্ষেপ, আমরা বলে থাকি বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে, বাংলাদেশের রাজনীতিতে ভারত যেভাবে নগ্ন হস্তক্ষেপ করে এসেছিল, সেই সুষমা স্বরাজ থেকে শুরু করে যারা যারা ছিলেন সেই সময়ে। তো এর পরে এই ভারতীয় আগ্রাসনের এই শব্দটি, টার্ম আগ্রাসন টার্মটি বেশি আমরা বহুল প্রচলিত। তো একজন সাংবাদিক হিসেবে আমার যেটা মনে হয়, আমার সাথে ভারতীয় যারা মানবাধিকার কর্মী যারা রয়েছেন, যেমন আমি সেখানে মাসুম রয়েছে একটা সংগঠনের নাম, তো তাদের যে ক্রিটিরারা আছেন এখানে, যারা আরো যারা সীমান্ত হত্যা নিয়ে যারা কাজ করছেন, ফেলানি হত্যার পরেও যারা ভারতীয় কিন্তু এই সীমান্ত হত্যার বিপরীতে দাঁড়িয়ে ন্যায় বিচারের পক্ষে অনেকে দাঁড়িয়েছিলেন। আমার মনে হয় যে ভারতীয়, আমাদের শত্রুতা তো আর ভারতের সাথে বাংলাদেশের না। আমার মনে হচ্ছে যে ভারতের পলিসি এবং বাংলাদেশের পলিসি, কারণ ভারত কি বাংলাদেশকে আসলেই কি ডোমিনেট করতে চাচ্ছে কিনা। কারণ বাংলাদেশে তো মুক্তিযুদ্ধের সময় আমাদের অনেক মানুষ এখানে আমরা আশ্রয় নিয়েছি, আমাদের পূর্বপুরুষরা আশ্রয় নিয়েছে। আবার একইভাবে তারাও তো আমাদের ভাষা, কালচার, আমাদের ঐতিহ্যগতভাবে একটা মিল রয়েছে। তো সেই জায়গায় সাংবাদিক হিসেবে যখন এই সীমান্ত এলাকাগুলোতে যাই বা সীমান্তের ওপারে মানুষের সাথে যখন আমরা কথা বলি, তখন যেটা মনে হয় কোথাও একটা ফাঁকা আছে। সেই ফাঁকাটা আসলে কি? সেটা কি আসলে আমাদের রাজনৈতিক দেউলিয়া, মানে আমাদের এই বাংলাদেশে যারা শাসন করেন তাদের, নাকি আমাদের কোনো একটা নতজানু পররাষ্ট্রনীতি? যদি সেটা হয়ে থাকে, তাহলে এখন আমার একটি ঘটনার কথা আমরা উল্লেখ করতে চাই, যে রাষ্ট্রের বিপরীতে গিয়ে নাগরিকরা কিভাবে এই ঘটনায় প্রতিবাদ করে। আমরা মনে করতে পারি 2001 সালের 18ই এপ্রিলের একটি ঘটনা, যেটি কুড়িগ্রামের রৌমারী বড়াইবাড়ি গ্রামে যেটি ঘটেছিল। তো 2001 সালের 18ই এপ্রিল, আমি যদি ভুল না করে থাকি, তো 18ই এপ্রিলে বড়াইবাড়ি সীমান্তে, তো তখন সেখানে প্রথমে বিএসএফ বাংলাদেশের সীমানায় ঢুকে পড়লো। তারা যেটা করে, তো
তো তখন বাংলাদেশের কৃষক থেকে শুরু করে দিনমজুর যারা ছিলেন তারা বাংলাদেশের বিডিআর এর পাশে দাঁড়িয়ে বিএসএফ এর বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং দা নিয়ে দা কাস্তে কুড়াল এইসব নিয়ে তারা না, আমি একটু প্রতিরোধ থামাতে করেছিল। চাই এহসান মাহমুদ, আমি বলতে চাই ওই ঘটনার থেকেই যদি না, আমরা আমি বলি একটু যে বলি যে এই 8ই জানুয়ারি গত 8ই জানুয়ারিতে যে ঘটনাটা ঘটে গেল, Right. আমার মনে হলো যে এই যে বাংলাদেশের ধান ক্ষেতের মধ্যে বিস্তীর্ণ ধান ক্ষেতের মধ্যে হচ্ছে গিয়ে বিডিআর এর পাশাপাশি বাংলাদেশের সাধারণ মানুষ জওয়ানরা নেমে এসেছে, জওয়ানদের পাশাপাশি সাধারণ Right. মানুষ নেমে এসেছে। একজন কৃষক দেখলাম মাথাল হাতে কাঁচি হাতে দাঁড়ায় বসে আছেন সীমান্তের প্রহরার জন্য। আমার ধারণা আমি এই ছবিটা দেখে 2001 সালে সেই ঘটনাটা মনে পড়লো আর কি। ওকে, আমি একটু মারুফ বরকত আপনার কাছে আসতে চাই এই ঘটনা ধরে, যে এই মানে একদিকে এই আগ্রাসী আচরণের কারণে কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী না পুরো বাংলাদেশের মানুষের একটা বিদ্বেষ, ভারত বিদ্বেষ একটা ভাব তৈরি হয় যে কোনো এইরকম ঘটনায়, যেটি আপনি প্রথমে বলছিলেন যে প্রায় প্রতিদিন একজন করে কোনো না কোনোভাবে সীমান্তে, আমাদের যেহেতু অনেক বড় সীমান্ত, 4th লার্জেস্ট একটা সীমান্ত বলা যায় ওয়ার্ল্ডের, সেই জায়গায় একজন না একজন মারা যাচ্ছে। তো তার মানে কি বিদ্বেষ বাড়ছে। আবার আপনার কাছে যদি জানতে চাই যে একদিকে এই দিকে বিদ্বেষ বাড়ছে, সেটা আমরা, এটাই স্বাভাবিক, কিন্তু ভারতীয় সাধারণ নাগরিকের মধ্যে তো কোনো সহানুভূতি আসছে না। তাদের জওয়ানরা যখন এই ধরনের কাজ করছে, তারা এটাকে তাদের জায়গা থেকে এই ধরনের একটা জায়েজ মনে করছে, তাদের গণমাধ্যমে এই ধরনের একটা মানে পুরস্কৃত করছে যে ঠিক আছে এটা হয়েছে, এই তো কালচার দেখছি তাদের, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার কি অভিজ্ঞতা? আমার কাছে কিন্তু ভারতের জনগণ যে এটাকে ঠিক মনে করছে তা কিন্তু না। এহসান ভাইও বললেন যে আমাদের বন্ধুরা যারা ওপাশে আছে তারাও এটা নিন্দাই জানাচ্ছেন, বিশেষ করে সুশীল সমাজ বা নেটিজেনরা নিন্দাই জানাচ্ছেন। আর একটা কথা একটু ধরে এহসান ভাইয়ের একটা কথা ধরে মানে আগের প্রশ্নের সূত্র ধরে বলি যে সীমান্তে হত্যা কিন্তু আন্তর্জাতিক আইনে বৈধ না। সীমান্তে যদি অপরাধও হয়, যদি চোরাচালানো হয় অবৈধভাবে, সীমানার কাঁটাতার পার হয়ে কেউ যদি অনুপ্রবেশের চেষ্টা করে, তাদের গ্রেফতার করা যায়, তাদের কারাগারে প্রেরণ করা যায়, কিন্তু গুলি করা যায় না। গুলি করা যায় না। তো সেই জায়গা থেকে আপনি বলতে পারেন যে নির্দেশনা নেই বিএসএফ এর কাছে, সম্ভবত বা সরকারিভাবে নির্দেশনা নেই গুলি করার, থাকার কথা না যদি আন্তর্জাতিকভাবে এটি অপরাধ হয়ে থাকে। তাহলে তারা কিভাবে গুলি করছে? তারা গুলি করছে এবং তারা সেটাকে জাস্টিফাই করছে এভাবে যে অর্থাৎ যাকে গুলি করা হচ্ছে সে ভায়োলেন্ট না হওয়া পর্যন্ত তাকে গুলি করার কথা না। তো সেই সমস্ত কারণ হয়তো দেখানো হয়, আমি জানি না। তবে হ্যাঁ, ভারতের মিডিয়াতে একটা সায় আছে, আমরা ভারতের মিডিয়াতে খুব একটা সমালোচনা আমরা দেখি না, যদিও আমরা নেটিজেন বলেন ভারতের সাধারণ জনগণের প্রতিনিধিদের মধ্যে কিন্তু এর বিরোধিতা আমরা দেখেছি। আমরা একটু মানে এই ঘটনা, এই একাধিক ঘটনা থেকে আমরা যেটা, মানে আমার কৌতূহলটা যে ভারতীয় সীমান্তরক্ষীরা মানে তাদের কি অর্ডার দেওয়া হয় এরকম, নাকি মানে এই অঞ্চলে যারা আক্রমণ করতে আসে, আমরা এরকমও দেখেছি যে পাকা ধান নেওয়ার চেষ্টা করে, বা আমরা দেখেছি যে এখানে এসে একটা অবৈধভাবে প্রবেশ করে চৌকি টৌকি করে একটা চেষ্টা করা, মানে সেটা কি আসলে তাদের অর্ডার ফলো, মানে সীমান্তরক্ষীরা তো কারো 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 অর্ডার ফলো করে, এরকম কিছু মনে হয়? নাকি আপনার কাছে মনে হয় যে এটা আসলে তারা এক ধরনের খামখেয়ালিপনা, মানে মাইটি ভাবটা দেখানোর জন্য হয়তো করে থাকে? আচ্ছা, এখানে আমার যেটা বিশ্লেষণ সেটা হচ্ছে কি, আমার মনে হয় দুইটাই ঘটে। একটা হচ্ছে গিয়ে যেমন রাষ্ট্রীয় একটা তারা প্রচ্ছন্ন একটা ইঙ্গিত থাকে, যেমন বিচার না হওয়া অতীতে যতগুলো ঘটনা ঘটেছে, যেমন বিশেষ করে আমরা যদি ফেলানী হত্যাকাণ্ডের কথা যদি বলি, ফেলানী হত্যাকাণ্ডের ঘটনা এখন পর্যন্ত কোনো বিচার হয়নি ভারতীয় আদালতে, সেইটা কোনো এখন পর্যন্ত বিচার হয়নি এবং ন্যায় বিচার পাইনি আমরা, যদি সেই অর্থে যদি আমরা বলি। তো এতে করে কি প্রমাণিত হলো, যারা যে দোষী অপরাধী ছিলেন তাদের রাষ্ট্রের জন্য এটা জায়েজ হয়ে যায় আর কি। হ্যাঁ, তো তারা ভাবে যে তারা, আমরা যদি এই কাজটা যদি করি আমরা তো পার পেয়ে যাবো, আমাদের রাষ্ট্র আমাদেরকে আইনি ভাবে রেহাই দিবে, আইনি ভাবে সুরক্ষা দিবে। মানে তো সেই জায়গায় যারা সীমান্তে যারা দায়িত্ব পালন করে তাদের তো নিজেদেরকে বড় করে দেখার একটা ব্যাপার থাকে, এবং বিচার যদি কেউ না করতে পারে, এই যে বিচারের বাইরে থাকা, বিচারের ঊর্ধ্বে থাকা, কোন একটা মনোভাব সীমান্তরক্ষীদের মধ্যেও কাজ করে বলে আমার ধারণা। আমাদের দেশের সীমান্তরক্ষীরা যদি এরকম কাণ্ড ঘটাতো, আমাদের এখানে যদি এইরকম পর্যায়ে রিপার্কেশন হতো, তাহলে অবশ্যই সরকারকে এ বিষয়ে কোনো কথা বলতে বাধ্য হতে হতো। তাদের সরকারকে তো আমরা একটু আগেই তো বললেন যে কোন আইনে বা কোন ফাঁকে তিনি একজন মানে নিরীহ প্রাণকে মেরে ফেলেন, মানে অর্থাৎ গুলি করে হত্যা করেন। যেমন 1947 সালের পর থেকে ভারত এবং নেপালের সীমান্তে সম্ভবত একটি
সীমান্ত হত্যার ঘটনা ঘটে, আহ, আমি আরো সংখ্যা জানি না, নেপালেরটা আমি সার্চ করে দেখিনি, কিন্তু আমার মনে আছে 2017 সালের একটি সীমান্ত হত্যার ঘটনায় নেপাল ভারতের কাছে একটা জবাবদিহিতা দাবি করে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লিখিতভাবে সেই সীমান্ত হত্যার জন্য নেপালের কাছে তারা ক্ষমা চায়। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, নেপাল কিন্তু আহ, ভারতের উপর অনেক বেশি নির্ভরশীল বাংলাদেশের তুলনায়, কারণ পুরোটাই অনেকটাই তার তাদের কিন্তু যেহেতু হ্যাঁ, কোনো সি পোর্ট নেই, তার মানে তাদের অভ্যন্তরীণ নাই। বাণিজ্যটা ভারতের উপর নির্ভর করে। এক্স্যাক্টলি, আমি 2015 সালে একবার কাঠমান্ডুতে গিয়েছিলাম এবং তখন দেখেছিলাম যে ভারত তাদের তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে কোনো একটা চাপ দেওয়ার জন্য, এবং সেই তেল সরবরাহ বন্ধ করার জন্য তাদের সারাদিনে মাত্র 3 ঘন্টা ইলেকট্রিসিটি থাকতো, এবং রেশন করে করে পেট্রোল পাম্প থেকে, যেমন মোটরসাইকেলকে সপ্তাহে 1 লিটার করে তেল দেওয়া হতো। তারপরেও আমি নেপালের জনগণের মধ্যে দেখেছি এই স্ট্রেংথটা, যে তেল না পেলে না চালাবো মোটরসাইকেল, কিন্তু ভারতের আমরা তো শুনবো না। দাসত্ব তো করবে না, মানে মাথা নেপালের নত করবে না। মাথা নত করবে না। তো রাইট। নেপাল যখন জবাবদিহিতা আদায় করতে পেরেছে সে ভারতের কাছ থেকে সীমান্ত হত্যার জন্য, আমি আমাদের সরকারের কাছ থেকে আছি, আমাদের সরকার কি কখনো ভারতের কাছে এই জবাবদিহিতা চেয়েছে যে তোমরা এত মানুষ কেন মেরে ফেলছো? কূটনৈতিক ভাবে অবশ্যই কি তাই। আমাদের সেই ধরনের কোনো তৎপরতা আছে? ছিল না, কিন্তু আমরা অনেক বেশি নতজানু অবস্থান প্রকাশ করি তাদের আমাদের কাছে, নতজানু যার কারণে সরকার, নতজানু পররাষ্ট্রনীতি আমাদের সবকিছু এরকম এক্স্যাক্টলি পর্যায়ে নিয়ে যাচ্ছে। মারুফ বরকত, এক্স্যাক্টলি আমরা একটু আপনাকে থামাতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের সময়টাও শেষ। আমরা এহসান মাহমুদ আপনাকে দিয়ে শেষ করতে চাই আজকের যতটুকু আমরা আলোচনা করতে পেরেছি সেখানটায়। আপনার কাছে জানতে চাও, যেটি মারুফ বরকত বলছিলেন, খুব ভালো একটা পয়েন্ট পিক করেছেন, যে নেপাল 2015 সালে যে অ্যাটিটিউডটা শো করেছে তার সরকার, তার জনগণ, সেটা যেভাবে মানে ফেস করে দেখিয়েছে, সেটার ফল কিন্তু তারা পেয়েছে। ভারতকে তারা কিছুটা এখন বাধ্য হয়, ভারত তাদের সঙ্গে সম্পর্ক মানে লেভেল প্লেইং ফিল্ড এর মধ্য দিয়ে। তো বাংলাদেশ, আমরা কি সাধারণ মানুষ কি বাংলাদেশের এরকম মানে আমরা মেনে নেওয়ার মতো সক্ষমতা রাখি? সরকার, পররাষ্ট্রনীতি, মানে একজন নাগরিক হিসেবে আপনার কি মনে হয়? আচ্ছা, এখন মানে আমার মনে হয়েছে যে আমরা এতক্ষণ যা কথা বললাম, একটা একদম অতি সাম্প্রতিক উদাহরণ হতে পারে গত 5ই আগস্টের পর থেকে যদি আমরা ঘটনার দিকে যদি তাকাই। 5ই আগস্টে বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেলেন, তিনি ভারতে আশ্রয় নিলেন। এরপরে শেখ হাসিনাকে হচ্ছে কি, এখন গতকাল ভারতীয় গণমাধ্যম নিউজ করেছে শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এখন শেখ হাসিনার, যার আমরা জানি, আপনি যদি গত সপ্তাহের সংবাদ দেখেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে। এখন একজন মানুষের যদি পাসপোর্ট না থাকে, পাসপোর্ট যদি বাতিল করে দেয়, তাহলে তার ভিসা মেয়াদ কিভাবে বৃদ্ধি করা হলো? এখন তাহলে এখানে দুইটা প্রশ্ন, আপনি এই প্রশ্নের উত্তরটা পাবেন, আমি সেটা পরে দিচ্ছি। দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, তাহলে কি শেখ হাসিনার বাংলাদেশের পাসপোর্টের বাইরে অন্য কোনো দেশের পাসপোর্ট রয়েছে, যেই পাসপোর্টে শেখ হাসিনার ভিসার মেয়াদ ভারত সরকার বৃদ্ধি করেছে? বাংলাদেশের মানুষের জনরায়ের বিপক্ষে গিয়ে বাংলাদেশের গণশত্রুকে ভারত আশ্রয় দিয়েছে। এক। দ্বিতীয় কথা হচ্ছে, তাহলে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের যে স্বপ্ন বা প্রতিফলন, যেটা বললেন, তাহলে নতজানু পররাষ্ট্রনীতি, তাহলে আমাদের রাজনীতি, আমাদের সেটা তো কারা ঠিক করবে এখন? সেটা কি ভারত ঠিক করবে, না আমাদের বাংলাদেশের মানুষ আমরা ঠিক না, করবো? আপনার কাছে আমার একটু জানতে চাও, ধরেন প্রতিবেশী রাষ্ট্রে কোনো না কোনোভাবে কেউ না কেউ তার নিজের অস্তিত্ব রক্ষার জন্য, তার জীবন রক্ষার জন্য যাবেন। এখন ব্যাপার হচ্ছে যে আমরা বৃহত্তর বিষয়ে এদিকে কথা হচ্ছে, রাজনৈতিক সংলাপ হচ্ছে, সরকারের অন্তর্বর্তী সরকার কথা বলছেন, কিন্তু আমার কথা হলো যে এই সরকার, ধরেন এই শেখ হাসিনার সরকার পালিয়ে গেছে, শেষ হয়েছে, পতিত হয়েছে, কিন্তু কোনো একটা রাজনৈতিক দল তো সরকারে আসবে, বা এই অন্তর্বর্তী সরকার তার স্ট্রেংথ শো করবে। আমরা আসলে স্ট্রেংথ শো করতে পারি কিনা? আমরা কি পারি যে আমাদের ওই 1 লিটার তেল রেশনিং করে হলেও আমরা চলবো, তবু আমরা আমাদের দাবিটা, ন্যায্য দাবিটা আদায় করে ছাড়বো? না, এখন আমি খুব আশাবাদী হতে চাই। এই জন্য আমি মানে এই গত 8ই জানুয়ারিতে যেভাবে দেখেছি যে মানে বিএসএফ এর সৈন্যদের বন্দুকের রাইফেলের মুখে আমাদের কৃষকরা যারা কাস্তে নিয়ে দাঁড়িয়েছে, তাদেরকে দেখে আমি আশাবাদী হতে চাই। এবার 2001 সালে যারা সীমান্তে যারা জীবন দিয়েছিলেন, আমাদের বিডিআর সদস্যরা 16 জন, এবং এর বাইরে আমাদের সাধারণ মানুষেরও জীবন দিয়েছিল, তারা মূলত, আমি তাদেরকে দেখে আশাবাদী হতে চাই। কারণ 5ই আগস্টের পরে বাংলাদেশের যে নতুন পররাষ্ট্রনীতি, যে নতুন বাংলাদেশের আমরা যে স্বপ্ন দেখি, সেই বাংলাদেশের পররাষ্ট্রনীতি আমি অবশ্যই মনে করি একজন স্বাধীন সার্বভৌম
তো রক্ষা করার জন্য যতটুকু মেরুদণ্ড সোজা রাখা পররাষ্ট্রনীতি থাকা উচিত, নতজানু পররাষ্ট্রনীতি না হওয়া, সবার সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকবে, কারোর সাথে বৈরিতা নয়, এটা আমাদের পররাষ্ট্র নীতি। কিন্তু নিজের হচ্ছে সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে নিজের নতজানু হয়ে আমরা করতে চাই না। আমরা আশাবাদী হতে চাই 5ই আগস্টের পরে যে নতুন সরকার এখন বা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে আগামীতে অন্তর্বর্তীকালীন সরকারের পরে, সেই সরকারও এই যে জনরায়, এই জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে আমি আশা করি। অবশ্যই তাই। সাংবাদিক এহসান মাহমুদ এবং মারুফ বরকত দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। আপনারা বেশ কিছু পয়েন্ট আমার ধারণা যে উঠে এসছে আপনাদের আলোচনায়। দর্শক, প্রতি শনিবার এই সময় নেটিজেন ভার্সেস সিটিজেন এই অনুষ্ঠান নিয়ে সবার সাথে দেখা হবে। সঙ্গে থাকবো আব্দুল্লাহিরা। সবাই ভালো থাকুন আর ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।